বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অশেষ শুভকামনা রইল। পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো তোমাদের। এই সপ্তাহের অধ্যায় ও বিষয়বস্তু হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এবং সপ্তম অধ্যায় জনসংখ্যা নিয়ে তোমাদের শিরোনাম করতে হবে। প্রথম পৃষ্ঠাটি সুন্দর করে ফিল আপ করবে। তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের নির্ধারিত দুটি বড় প্রশ্ন রয়েছে। বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করতে বলা হয়েছে 1 নম্বরে। তো চলো আমরা উত্তরগুলো একটু করে নিই। ভূমিকম্প কাকে বলে এটা একটু জেনে নিই। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এইরূপ আকস্মিক কম্পনকেই ভূমিকম্প বলে অভিহিত করা হয়। এরপরে চলো আমরা আগ্নেয়গিরি কাকে বলে সেটা জেনে নিই। ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম কোথাও কঠিন। ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাঁদা, ছাই ইত্যাদি প্রবল বেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ওই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকেই আগ্নেয়গিরি বলা হয়। এবারে আমরা পরবর্তী অংশ এই একই প্রশ্নের ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ জানবো এবং ফলাফল জানবো। আলাদা আলাদা করে তোমাদের সুন্দরভাবে এগুলো উপস্থাপন করে দিচ্ছি, লেখার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। প্রথমে আমরা জেনে নিই ভূমিকম্পের কারণ। পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত হয়। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্পই ঘটিয়ে থাকে। অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। এবারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ কি সেটা জেনে নিই। 1 নম্বর অপশন হবে ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। 2 ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিণত হয়, ফলে তরল স্থান ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। 3 রাসায়নিক বিক্রিয়া তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 4 আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 5 অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল, বিল, সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়। ইহাও আরও একটি কারণ। এবারে চলো আমরা ভূমিকম্পের ফলাফল জেনে নিই। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ও ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। 2 পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। 3 সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4 ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এবারে আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফলগুলো জেনে নেব। আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। 2 সমুদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। 3 লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। তোমাদের বর্ণনামূলক 2 নম্বর প্রশ্নটি ছিল স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা প্রথমেই স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতিটি জেনে নেব। এর জন্য একটি সূত্র রয়েছে। স্থূল জন্মহার সমান সমান কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা বাই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা পূরণ 1000 দিয়ে এটাকে জাস্টিফাই করে নিতে হয়। প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার কি রকম প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমরা জেনে নেব। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে জমি বা ভূমির উপরে। আমরা জানি ভূমি একটি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়োজন দেখা যায়। বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আবার অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমির ব্যবহারে জনসংখ্যার ভারসাম্য থাকা একান্তই জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য
তাদের পানি হলো অপরিহার্য একটি অংশ। আমরা জানি পৃথিবীর শতকরা 70 ভাগ পানি, কিন্তু পানির শতকরা 97 ভাগই হচ্ছে লোনা পানি। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানিতে তেল, বজ্র সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশে প্রবেশ করছে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষম উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের জনসংখ্যার প্রভাবে এই বিষয়গুলোকে ভেবে সকল কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত। তোমরা সকলেই ভালো থেকো, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করো, ভালো ফলাফল করো, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।